আমরা কোনো না কোনোভাবে সেই সংস্কৃতিটার সাথে জুড়তে চাই, সেই ভালোবাসার সাথে, সেই অনুভূতির সাথে জুড়তে চাই। ইংল্যান্ড থেকে লোকেরা এসছে 4-5 পুরুষ আগে। এখন অবধি তাদের সেই ধারা যদি বর্তমান থাকে, আমরা এই 2-4 দিনে কি করে মানে সো কল্ড অস্ট্রেলিয়ান হয়ে যেতে পারি? এরা বলে যে উই আর দ্য ডিসেন্ডেন্টস অফ 10 পাউন্ডার, মানে জাহাজে 10 পাউন্ড দিলেই অস্ট্রেলিয়াতে নিয়ে ফেলে দিত তাদেরকে। এবার তুমি বাঁচলে বাঁচলে, মরলে মরলে। তো ইংল্যান্ডের তো সেই সময় মানে যে জেলগুলোতেও পপুলেশন বেশি, এতেও নানান রকম সমস্যা হচ্ছিল, তখন ওরা লোকজনকে দেশান্তরিত করার জন্য উঠে পড়ে লেগেছিল। তো ওই রকম 10 পাউন্ড দিয়ে লোকে চলে এসছে একেবারেই। সে যেরকম আমাদের বলে যে পকেটে 10 টাকা নিয়ে বেরিয়ে পড়েছে জাহাজে ভাগ্যান্বেষণে, তো সেই রকম ভাবে এসছে। তো তাই সেই জন্য মানে খুব হাম্বল বিগিনিং যেটাকে বলা হয়। কফি হাউসের আড্ডা গানটির সাথে বাঙালির ভালোবাসা নিয়ে নতুন করে কিছু বলার নেই। এই নামে একটি বাংলা ব্লগ আমরা শুরু করেছিলাম 2009-এ। সোশ্যাল মিডিয়ার ভিড়ে ব্লগটি হারিয়ে গেলেও সেই আড্ডার মেজাজ আমরা ফিরিয়ে এনেছি ও কলকাতার বাংলা পডকাস্টে। এখন স্টুডিওতে রেকর্ড হওয়া আড্ডার পাশাপাশি দেশ বিদেশের বাঙালিকে একই সূত্রে জুড়তে শুরু করছে আমাদের ভার্চুয়াল আড্ডাও। আপনাদের হোস্ট হিসেবে আমি অভ্র থাকছি অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে, আর সঙ্গে আছি নানান স্বাদের গল্প। শুনতে থাকুন কফি হাউসের আড্ডা ভার্চুয়াল। সুমনদা, ওয়েলকাম টু কফি হাউসের আড্ডা ভার্চুয়াল পডকাস্ট। আর আমাদের দর্শকদের জানাই যে সুমনদা আর আমি দুজনেই মেলবোর্নের বাসিন্দা, প্রায় 1 দশকের কাছাকাছি, এবং একই পেশার সাথে যুক্ত থাকার কারণে আলাপ এবং সেই কারণে বন্ধুত্ব। যেহেতু আমরা অস্ট্রেলিয়ায় দীর্ঘদিন রয়েছি, আমাদের এটা অনেক দিনের ইচ্ছা ছিল যে অস্ট্রেলিয়ার গল্প একটা পডকাস্টের মাধ্যমে আপনাদের কাছে নিয়ে আসা, সেটা বাঙালিদের নিরিখে, অর্থাৎ ভারতীয় বাঙালিদের নিরিখে যদি আমরা এই সিরিজের মাধ্যমে নিয়ে আসতে পারি। সুমনদা, ওয়েলকাম। থ্যাংক ইউ। তো প্রথমে শুরু করার আগে, আমাদের যেহেতু এটা কমপ্লিটলি আনস্ক্রিপ্টেড একটা ডিসকাশন, সো তুমি সবার আগে কি বলতে চাও আমাদের দর্শকদের? দর্শকদের এইটুকুই বলতে পারি যে আমরা দীর্ঘদিন মানে অস্ট্রেলিয়ায় তো এখন আছি, কিন্তু আমরা দীর্ঘদিন পশ্চিমবঙ্গ বা ভারত বা তথা খুব মানে তার চেয়েও বড় কথা কলকাতায় অনেক দিন কাটিয়েছি। তো সুতরাং আমাদের মানে দাঁড়কাকের ময়ূরপুচ্ছ গজায়নি। আমরা এখনো দাঁড়কাকই রয়েছি বা ময়ূর রয়েছি, যেভাবে আর কি দেখা হোক না কেন। তো সুতরাং আমাদের বাঙালিত্ব বা কলকাতার এই ঠেকের আড্ডা বা ওইগুলো সেইগুলোই বর্তমান রয়েছে, খালি ল্যাটিচুড লঙ্গিচুডটা হয়তো পাল্টেছে। তো এই আর কি। ঠিক। আমি আহ, একটা কথা হঠাৎ এই যেটা তুমি বললে সেই প্রসঙ্গে মনে পড়লো যে এই যে মাতৃভাষা দিবস, এইটা নিয়ে একটা খুব সেন্টিমেন্টাল জায়গা তৈরি হয়ে যায় 21শে ফেব্রুয়ারির সময়। কিন্তু আমরা যদি সেই চিন্তাটাকে একটু দূরে সরিয়ে রাখি, যেটা তুমি বললে যে আমরা দীর্ঘ সময় কলকাতায় কাটিয়েছি বা বাংলায় কাটিয়েছি, আমরা এখনো মনের মধ্যে সেই অংশটাই সবচেয়ে বেশি আহ, প্রকট। অর্থাৎ আমরা অস্ট্রেলিয়ায় থেকেও আমরা কোনো না কোনোভাবে সেই সংস্কৃতিটার সাথে জুড়তে চাই, সেই ভালোবাসার সাথে, সেই অনুভূতির সাথে জুড়তে চাই। এবং আমার এইটা খুব ভালো লাগে যে অস্ট্রেলিয়ার মাল্টিকালচারাল যে সোসাইটি আজকের তারিখে রয়েছে, যেরকম আহ, এখানে যারা আমরা অস্ট্রেলিয়ান বলতে আজকে যাদের বুঝি, তারা সবাই কোনো না কোনোভাবে বাইরের কোনো না কোনো দেশ থেকে এসেছে। তো এর মধ্যে আমরাও রয়েছি, অনেক অন্যান্য ভারতীয় রয়েছে, অন্যান্য অনেক দেশের মানুষজন রয়েছে, ইউরোপিয়ানরা রয়েছে, এশিয়ানরা রয়েছে বিভিন্ন দেশে। তো এই জায়গাটা দিয়ে শুরু করা যাক। আমরা যেহেতু চাইছিলামও যে অস্ট্রেলিয়ায় বাঙালিদের ইমিগ্রেশন বা তার হিস্ট্রি যতটা আমরা ডকুমেন্ট করতে পারি, যতটা আমরা অকপটে এই পডকাস্টে নিয়ে আসতে পারি, তো এই জায়গাটা দিয়ে শুরু করা যাক। তো তোমার কি মনে হয়, মানে
আজকে তুমি অস্ট্রেলিয়ান সোসাইটি যেভাবে দেখছো এবং সেখানে বাঙালিদের যেভাবে দেখছো সেটা সম্পর্কে তোমার কি মনে হয়? নিশ্চয়ই। আহ, অস্ট্রেলিয়া তো দেখো, আমরা ছোটবেলায় অস্ট্রেলিয়ার একটা ধারণা ছিল, এবং সেই ধারণাটা মূলত ক্রিকেট দেখা বা কখনো অস্ট্রেলিয়ান ওপেন টেনিস দেখে এই ধারণাগুলো তৈরি হয়েছিল। তখন ইন্টারনেটও ছিল না, টেলিভিশনেও খুব বেশি অস্ট্রেলিয়ার কিছু দেখানো হতো না। তো আমরা অস্ট্রেলিয়া বলতে ওই রকম বিশাল চেহারার ডেনিস লিলি, লম্বা গোফ বা মার্ভ হিউজ ওই রকম ফাস্ট বোলার চলে আসছে। তো এটাই মোটামুটি আমার অস্ট্রেলিয়া সম্বন্ধে ধারণা ছিল যখন আমি এখানে এসেছি। এবার সেই ধারণাটা কতটা ভুল সেটা উপলব্ধি করা গেছে যেদিন আমি এখানে পা রেখেছি আর কি। তো আমার একজন বন্ধুর সাথে দেখা হলো, এবং তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে এখন বল, ক্রিকেটে কাকে সাপোর্ট করিস, অস্ট্রেলিয়া না ইন্ডিয়া? এবং এটা আমাকেও দৈনন্দিন ফেস করতে হয়, এবং লোকে একটু আনন্দ পায় এই রকম বিব্রত আহ, করতে পেরে। কিন্তু এটার একটা বিরাট ইয়ে আছে, এবং সেটা আমার যেটা মনে হয় যে অস্ট্রেলিয়াতে এখনো ইংল্যান্ডের রানী বা রাজার জন্মদিনে ছুটি দেওয়া হয়। এবার ইংল্যান্ড থেকে লোকেরা এসছে 4-5 পুরুষ আগে, এখন অবধি তাদের সেই ধারা যদি বর্তমান থাকে, আমরা এই 2-4 দিনে কি করে মানে সো কল্ড অস্ট্রেলিয়ান হয়ে যেতে পারি। মেবি আমার মানে পৌত্র বা প্রপৌত্র, তারা বা কন্যা যেই হোক, মানে 3-4 জেনারেশন পরে গিয়ে সেই প্রশ্নটা উঠতে পারে। এখন আমাদেরকে মানে সো কল্ড অস্ট্রেলিয়ান বলার কোনো মাত্র কারণ নেই। এবং অস্ট্রেলিয়াতে নিশ্চয়ই পৃথিবীর বিভিন্ন দেশের লোকজনের ইয়ে রয়েছে, এবং অস্ট্রেলিয়ায় সবচেয়ে আহ, সোয়ানস্টন স্ট্রিট বলে সিটিতে একটা রাস্তা রয়েছে, সেখানে মোটামুটি সব দেশের খাবারই পাওয়া যায়। মানে তিব্বত থেকে শুরু করে আমি ভিয়েতনাম, আহ, চাইনিজ টাইনিজ তো রয়েছেই, ভারতীয়, গ্রিক, তো এই রকম আর কি। মানে বৈচিত্র্যের মধ্যে ঐক্য যদি আমরা ইয়ে করে থাকি, তো সেইটা এখানে অনেক বেশি পরিমাণে দেখা যায়। এবং বিভিন্ন জায়গা থেকে লোকে বিভিন্ন কারণে এসেছে, পড়াশোনার জন্য, চাকরির জন্য, বা অনেকে যুদ্ধবিধ্বস্ত দেশগুলো থেকে রিফিউজি হয়ে একটা বিরাট সংখ্যক লোক এসছে। তো সেই জন্য লোকেদের আর্থসামাজিক অবস্থারও বিরাট একটা বৈচিত্র্য রয়েছে। মানে সবাই যে বিরাট আমাদের যেটা বাংলা সিনেমা দেখে ধারণা হয়েছিল যে বিদেশ টিদেশে গেলে সে অমুক ইঞ্জিনিয়ার, তমুক অমুক জায়গায় ইউনিভার্সিটিতেও পড়ছে বা এ করছে, ব্যাপারটা একেবারেই তা নয়। অনেকেই মানে রীতিমতো দিনমজুরি করার জন্য এখানে এসছে, এবং ভাগ্যের ফেরে অনেকে, যেমন আমার সাথে একজনের কথা হচ্ছিল, সে আমার একদিন গাড়ি মানে একটা উবেরে উঠেছিলাম। জেনারেলি উঠি না আমরা উবেরে, আমরাই উবের ড্রাইভার এখানে। তো যাই হোক, এয়ারপোর্ট থেকে ফিরছিলাম, তো তিনি সোমালিয়া থেকে এসছেন। ছেলেটির বলল যে ওখানে বিভিন্ন রকমের যুদ্ধ বিধ্বস্ত ইয়ে, কিন্তু সে আমাকে বলল তার বাবা জিওলজিস্ট ছিল সোমালিয়ায়। তো এরকম বিভিন্ন প্রান্ত থেকে লোকে বিভিন্ন কারণে, বিভিন্ন আর্থসামাজিক অবস্থার লোকজন এখানে এসে একটা মানে বাসস্থান তারা পেয়েছে, এইটুকু অবধি বলা যায়। এবার তারা অস্ট্রেলিয়ান হয়েছে এটা কেউই ক্লেম করে না, না আমরা করি, না বিভিন্ন দেশের লোকজন করে। কিন্তু ওই আর কি, মানে একটা ভৌগোলিক তো ব্যাপার থাকে, তো সেই জন্য আহ, মানে ইয়ে থেকে এবং পাসপোর্ট ইত্যাদির ব্যাপারের জন্য লোকে অস্ট্রেলিয়ান হিসেবে গণ্য হয়। কিন্তু তাদের মধ্যে অনেক অনেক বেশি কালচারাল, মানে নিজের যে দেশ থেকে এসেছে সেই কালচারটা অনেক বেশি প্রবল ভাবে রয়েছে এখনো। এটা বলতে আমার একটা কিছু ঘটনা আর কি মনে পড়ে গেল, এবং আমি চেষ্টা করছি যে দেশের নামটা না বলে ঘটনাটা বলার, কারণ আমি
চাই না যে আমাদের ডিসকাশনটা কোনোভাবে এটা একটা পলিটিক্যাল দিকে চলে যাক। আমি এটা কমপ্লিটলি মানে কালচারাল ফুটপ্রিন্ট হিসেবে বলছি, ঠিক আছে? এটি মধ্যপ্রাচ্যের একটি দেশের কথা বিশেষভাবে বলছি। সেই দেশের দু তিনজন লোকের সাথে আমার পরিচয় হয়েছে এবং ঘটনাচক্রে আর কি। কখনো ট্যাক্সিতে, কখনো কোনো কনফারেন্সে বা কোনো ইভেন্টে। তো আমি যেটা দেখেছি যে সেই দেশের একটি মেয়ে, সে এখানে এসছে, এসে স্টুডেন্ট হিসাবে এসছে এবং সে রীতিমতো ধনী পরিবারের মেয়ে এবং সে এখানে পড়াশুনো করছে। এখানে এসে ক্রমশ সে এখানকার সোসাইটিতে বা বন্ধু বান্ধবদের মধ্যে অ্যাকসেপ্টেড হওয়ার জন্য প্রথমে নামটা বদলে ফেলেছে। নামটা একটা নিউট্রাল নাম নিয়েছে যাতে সেখান থেকে তার আইডেন্টিটি বুঝতে না পারা যায়। এবং সেখানে সে এটা খুব ভালো করে জানে যে এই দেশে যে স্বাধীনতাটা সে পাচ্ছে সেটা হয়তো তার নিজের দেশে সে পেত না। এটা এক নম্বর। দু নম্বর হচ্ছে যে একজন সেই দেশেরই একজন মানুষের সাথে আমার আলাপ ট্যাক্সিতেই। ট্যাক্সি চালক সে বলল যে সে একটা কন্টেনারে করে অস্ট্রেলিয়ায় এসছে। সে এমন পরিস্থিতির মধ্যে পড়েছিল, সে দেশে থাকতে পারেনি, সেখান থেকে সে কন্টেনারের মধ্যে এসছে। এসে তারা কিভাবে এ দেশে অ্যাজ এ রিফিউজি বা পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়ে একটা জায়গায় থেকেছে, গভর্নমেন্টের পক্ষ থেকে তাকে ড্রাইভিং লাইসেন্স দেওয়ানো হয়েছে এবং সে এখন গাড়ি চালিয়ে তার জীবিকা নির্বাহ করছে। এবং আরেকজনের সাথে আলাপ হলো, তিনি বোধহয় ম্যাথামেটিক্সের প্রফেসর ছিলেন সেই দেশে এবং সেখান থেকে এখানে উনি এসছেন এবং এখানকার একটি ব্যাংকে তিনি খুব উচ্চপদস্থ জায়গায় তিনি চাকরি করছেন এবং তিনি এই সোশ্যাল সেন্টিমেন্ট ইত্যাদি নিয়ে কিছু রিসার্চ করেছেন, সেটা তিনি বলছিলেন। তিনি এটাও বলছেন যে আমি নিজের দেশে থাকলে আমি এই কাজটা করতে পারতাম না, আমি অস্ট্রেলিয়ায় এসেছি বলে ওই কাজটা করছি। তো এটা আমাকে একটা আহ, এইভাবে একটা ফিলিং দিয়েছে যে বিভিন্ন দেশের মানুষ তারা অস্ট্রেলিয়ায় আসছে, কিন্তু তাদের কাছে তারা অস্ট্রেলিয়ার আইডেন্টিটিটা কিভাবে সমাজের বিভিন্ন স্তরে তারা এসে মিশছে। আমি এই কারণে বলছি যে তুমি যেটা বললে আমি সেটাকেই সাপোর্ট করার জন্য বলছি, যেটা আমার অভিজ্ঞতা কিভাবে আমরা বিভিন্ন দেশের মানুষদের আর কি দেখছি এখানে আসার পক্ষে। আরেকটা হচ্ছে মানে ইমিগ্রেশন যখন হয় এক এক দেশ থেকে আরেক দেশে, মানে যেটাকে বলা হয় যে ওটা না একটা মানে ইটস আ গ্রেট লেভেলার। মানে আমার দেশে আমি হয়তো একজন বিরাট কিছু ইয়ে করছি মানে, কিন্তু যখন তারা এই দেশে মুভ করছে, আমি অনেককে জানি যারা এখানে ডাক্তার হিসেবে এসছে, কিন্তু আমাদের দেশের ডাক্তারি বা এশিয়ার বিভিন্ন অনেক দেশের ডাক্তারি এখানে আহ, মানে পুরোপুরি ডাক্তারি প্র্যাকটিস করার জন্য যথেষ্ট নয়, এখানে বিভিন্ন রকমের পরীক্ষা দিতে হয়। এবং ভারতীয়দের একটা সুবিধে আছে, তাদের ইংরেজি ভাষায় দক্ষতা থাকে, কিন্তু অন্যান্য অনেক এশিয়ান দেশ আছে যাদের সেখানে অনেক রকমের সমস্যা হয়। এবং আমি দেখেছি আর কি তারা বিভিন্ন কারণে ডাক্তারি পাশ করতে পারেনি, অথচ তাদের দেশে সেই সেরকম পরিস্থিতি নেই যে মানে বিভিন্ন কারণে বিভিন্ন অশান্তি এবং ইয়েতে তাদেরকে চলে আসতে হয়েছে, কিন্তু তারা এসে নানান রকমের মানে আমরা যেটাকে দেশে বলি যে ব্লু কালার জব, যে দোকানে কাজ করছে বা গাড়ি চালাচ্ছে বা এ করছে, তো সেই রকম লোকজন রয়েছে। আবার অনেকে সেই একই দেশ থেকে এসছে যারা ওখানেও গাড়ি চালাতো, এবার দুজনে এসে এখানে কিন্তু সমান জায়গায় পৌঁছে যাচ্ছে। যদিও অস্ট্রেলিয়াতে একটা সুবিধে রয়েছে যে কে কি কাজ করছে না করছে সেটা কারোরই মাথা ব্যথার কারণ নয়, এবং লোকের সামাজিক যে আমাদের স্ট্যাটাস সেটাও ওটা দিয়ে নির্ভর করে না। কিন্তু একজন যে অনেকটা আশা নিয়ে এখানে এসেছে, সে এবং সে যখন দেখছে তার দেশের একই লোক, কেন আমরা আমাদের দেশে একটা সামাজিক ইয়ে তৈরি করে ফেলি এবং সেইটা নিয়েই আমরা
যখন এক দেশ থেকে আরেক দেশে যাই, সেই জিনিসটা আমাদের কোথাও না কোথাও মনের মধ্যে থেকে যায় যে আমাদের ওই স্ট্রাকচারটাই হতে হবে। কিন্তু সেটা সর্বক্ষেত্রে ইমিগ্রেশনের পরে হয় না। এবং এটা শুধু অস্ট্রেলিয়াতে নয়, আমি এটা আরো আমাদের দেশেও দেখা গেছে। যখন পূর্ববঙ্গ থেকে লোকজন এসেছিল ঋত্বিক ঘটকের সিনেমায়, দেখা যায় তারা সবাই একই রিফিউজি ক্যাম্পে থেকেছে বা ইয়ে হয়েছে। এখানে অতটা তো খারাপ ব্যাপার নয়, কিন্তু অনেক সময় এই যে আমাদের দেশের যে সামাজিক পরিকাঠামোটা থাকে, সেটা ওয়ান টু ওয়ান এখানে রিফ্লেক্টেড হয় না। তো এইটা অনেকের ক্ষেত্রে বিভিন্ন লোকে এটাকে বিভিন্ন ভাবে নিয়ে থাকে। অনেকে আবার সেটাকে ওভারকাম করে এগিয়ে যায়, তাদেরকে অন্যান্য জায়গায় অনেক মানে যেহেতু তারা শিক্ষা দীক্ষা বা শিক্ষিত হয়ে এসছে, তারা অন্যান্য কাজকর্ম করতে পারে। কিন্তু আবার অনেককে দেখেছি তারা একটা মানসিক অবসাদেও মাঝে মধ্যে ভোগে, যে আমি এইটা নিয়ে এসেছিলাম কিন্তু এটা করতে পারলাম না। এইরকম একটা আহ, সামাজিক ব্যাপার লক্ষ্য করেছি আর কি এখানে। আমরা এই যে সোশ্যাল সাইকোলজি বলছি, এটার মধ্যে আমাদের অনেক খুব ইন্টারেস্টিং কথা বলার জায়গা থাকবে। কিন্তু সেইখানে যাওয়ার আগে, যেহেতু আজকে এটা আমাদের প্রথম এপিসোড, আমি একটা প্রসঙ্গ তুলে আনতে চাইছি, যেটা আহ, অস্ট্রেলিয়া আসার আগে অবধি অন্তত আমার কাছে বিষয়টা একেবারেই ক্লিয়ার ছিল না। এবং তার প্রধান কারণ হচ্ছে যে এখানে আমি যেটা শুনতাম যে অস্ট্রেলিয়া খুব একটা রেশিয়াল কান্ট্রি, অস্ট্রেলিয়াতে একটা রেশিয়াল ডিসক্রিমিনেশন আছে, এবং কোনো কোনো জায়গায় হয়তো ভারতীয়দের ওপর কিছু না কিছু অ্যাটাক হয়েছে বা কিছু হয়েছে। এইটা আমার আহ, অস্ট্রেলিয়ার বাইরে থেকে এরকম একটা অভিজ্ঞতা ছিল। কিন্তু অস্ট্রেলিয়া এসে আমি দেখলাম যে প্রথমেই যে কর্পোরেট ট্রেনিং ইত্যাদিগুলো থাকে, তার মধ্যে প্রথম কথা যেটা বলা হয় যে কোনো রকম ডিসক্রিমিনেশন করা যাবে না। এবং এই পক্ষে আমি যেটা দেখেছি যে যেখানেই কোনো না কোনোভাবে হয়তো একটা ডিসক্রিমিনেটিং ব্যাপার হয়েছে, অর্থাৎ জাতিগত বৈষম্যটাকে কেউ হয়তো এনকারেজ করেছে বা কিছু করেছে, তার বিরুদ্ধে কিন্তু পদক্ষেপ নেওয়া হয়েছে। অর্থাৎ অস্ট্রেলিয়ার বাইরে থেকে আমরা যেটা ভাবি, সেটা অস্ট্রেলিয়ার ভিতরে এসে সেটা একেবারেই দেখা যায় না। তো এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। তো আজকে যেহেতু তুমি এত বছর অস্ট্রেলিয়ায় কাটালে এবং আমরা এত আহ, জায়গায় কথাবার্তা বলেছি, মিশেছি, এই সম্পর্কে তোমার অভিজ্ঞতা কি, এবং যারা জানে না এই বিষয়টা নিয়ে, সেখানে তুমি কি বলবে? হ্যাঁ, এই ব্যাপারটা, রেশিয়াল ব্যাপারটা কিন্তু আমরা যেরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখি, এটা এরকম নয়। কিন্তু মানে এটা, আমি যেটা বলবো, এটা একটা আমাদের স্পেকট্রাম। এবং ফর এক্সাম্পল, আমি যখন ভারতে ছিলাম, বা এখন ভারতের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ভারত পাকিস্তান একেবারেই আলাদা এন্টিটি। কিন্তু আমরা যখন বিদেশে আসছি, তখন কিন্তু এখানের লোকের অতটা জ্ঞানগম্যি নেই যে কে ভারত থেকে আসছে কে পাকিস্তান থেকে আসছে। আমাদের একই ইয়ের মধ্যেই রাখা হয়। মানে আমি একদম যে আমার সাথে আহ, ব্যক্তিগত পরিচয় রয়েছে এরকম না। রাস্তায় যাচ্ছি, বাসে যাচ্ছি, ট্রেনে যাচ্ছি, পাবলিক প্লেসে রয়েছি, এইরকম জায়গায়। যেমন এটা শুধু এদের ক্ষেত্রে নয়, আমার কেউ যদি বলে, যেমন সার্বিয়া ক্রোয়েশিয়া দুটোই এককালে যুগোস্লাভিয়ার পার্ট ছিল, কিন্তু আমি লোককে দেখে সে সার্বিয়ান না ক্রোয়েশিয়ান অত তো বোঝারই সম্ভব নয়। যে মানে ফ্রেঞ্চের সাথে একজন ক্রোয়েটের কি তফাৎ, সেটাও আমি বুঝতে পারবো না। ইভেন কথাবার্তা শুনেও সবসময় বোঝা যায় না। তো সেই জন্য একটা সংস্কৃতির সাথে আমার কি পরিচয়, বা কতটা আমি গভীরভাবে সেই সংস্কৃতিকে জানি, সেইটা অনুযায়ী আমি ক্যাটেগরাইজেশন করতে পারি। আমি যদি অনেক দূর থেকে দেখি, আমার পক্ষে কিন্তু সেই ক্যাটেগরাইজেশনটাও সম্ভব নয়। আমি খালি বলতে পারি আহ যে সাদা না কালো, লম্বা না বেটে, মানে মোটামুটি শারীরিক গঠন দেখেই আমাকে সেই ইয়েটা করতে হয়। এবং সেইগুলো সবসময়
ঠিক হয় না। মানে ভারতীয়কে পাকিস্তানি বললে বা পাকিস্তানিকে ভারতীয় বললে তারা খুব খুশি হবে না। সার্বিয়া ক্রোয়েশিয়া বহুদিন যুদ্ধ করেছে, তাদেরকেও আমি এখানে দেখেছি যে সার্বিয়ানকে ক্রোয়েশিয়ান বললে কিন্তু তারা মানে একেবারেই ইয়ে করবে। কিন্তু আমরা যেহেতু দূর থেকে দেখছি, সেই সংস্কৃতি সম্বন্ধে ধারণা নেই, আমরা ওই তফাৎটা করতে পারি না। তেমনি এখানেও যারা আমাকে দেখছে এবং তারা ভারত, পাকিস্তান, বাংলাদেশ ওই তফাৎগুলো বোঝে না, বা ইভেন মিয়ানমারের সাথে বা ইয়ের সাথে আমার শারীরিক কাঠামো দেখেই সে আমাকে কিছু একটা ভেবে নেয় বা ধরে নেয়। তো ভারতীয়দের ক্ষেত্রে একটু সুবিধে যে ভারত যেহেতু বড়, তো ভারতীয় বোঝার, কিন্তু বাংলাদেশ, পাকিস্তানি এদেরকে ইন্ডিয়ান হিসেবেই চালায়। এবং অনেক সময় ব্যবসা বাণিজ্যের খাতিরেও তাদেরকে, মানে আমি দেখেছি বাংলাদেশি রেস্টুরেন্ট বা ইয়েকে ইন্ডিয়ান রেস্টুরেন্ট বলেই ইয়ে করা হয়, প্রচার করা হয়। তো সেইগুলো রয়েছে। এবার তারপরে যেটা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে যখন কোন রকম এইরকম দ্বন্দ্বের মধ্যে যাওয়া হচ্ছে রেশিয়াল ইয়ে, এবার সে কোন, মানে কে বলছে। এবার রাস্তার একজন যদি ড্রাগ অ্যাডিক্ট হয় বা একটা ক্রিমিনাল টাইপের লোক হয়, সে যদি আমাকে ইন্ডিয়ান বা কালো কালা আদমি বা এইসব বলে গালাগালি দেয়, এটাকে আমি ঠিক রেশিয়াল বলবো না, এটাকে সামাজিক সমস্যা বলবো। কেননা আমি না থাকলেও যদি আরেকটা সাদা লোকও থাকতো, সে তাকে অন্য কোনো ভাবে একটা গালাগাল করতো। কেননা তার ইয়েটা হচ্ছে যে মানে সে নিজে বিক্ষিপ্ত রয়েছে নিজের নানা ভাবে, এবং সে যাকে দেখছে সামনের লোকটাকে সে তখন শত্রু হিসেবে করছে। কিন্তু যদি কোনো পজিশন অফ রেসপন্সিবিলিটি, পার্সন অফ পজিশন অফ রেসপন্সিবিলিটি আমাকে এরকম ভাবে করে যে না তোমাকে সাদা নও, তোমাকে এই করতে হবে, মানে সে ডাক্তার হতে পারে, কোনো পুলিশ হতে পারে, কোনো লাইব্রেরিয়ান হতে পারে, মানে যে একটা পজিশনে রয়েছে, জাস্ট রাস্তার লোক এসে কি করে গেল সেটাকে রেশিয়াল বলাটা হয়তো ওই প্রবলেমটাকে, মানে আমি ড্রাগ অ্যাডিকশন, অ্যালকোহলিজম, এই প্রবলেমগুলোকে আমি ইয়ে করে যাচ্ছি আর কি। কিন্তু ডাক্তার বা আমার অফিসের কেউ, অফিস কলিগ, মানে যে একটা যেটা বলছিলাম পজিশন অফ রেসপন্সিবিলিটিতে রয়েছে, সে যদি করে সেইটাকে আমি রেশিয়াল ডিসক্রিমিনেশন বলে করব। এখানে যেটা হয়েছে এবং ভারতীয়দেরকে যে ইয়ে হচ্ছে, মানে আক্রমণ করা হচ্ছে, সেটারও আমি মানে একটুখানি ব্যাকগ্রাউন্ডটা যদি দেখি, এখানে প্রচুর লোক বিভিন্ন ভারতের বিভিন্ন জায়গা থেকে একেবারে আহ হতদরিদ্র না হলেও মানে জায়গা জমি বেচে ইয়ে করে বিভিন্নভাবে আসে। এবং তারা তখন একেবারেই মানে ওই যে কাজগুলো করে খুবই ম্যানুয়াল ওয়ার্ক, যে ক্লিনিং এর কাজ বা ইয়ের কাজ। এবার এই কাজ করলেই তার যে খারাপ অবস্থা হবে তা নয়, মানে ক্লিনিং করেও দেখলাম যে মিলিয়নিয়ার হয়েছে, তার একটা এক্সাম্পল আছে। কিন্তু এরা জেনারেলি যে জায়গাগুলোতে থাকে, সেই জায়গাগুলো একটুখানি মানে সোশ্যালি ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড, এবং সেই সব জায়গায় যারা সাদা লোক থাকে তারাও আর কি ওই রকম। সেটা আমাদের শুধু এখানে বলে নয়, মানে ভারতের বিভিন্ন শহরেও কিছু এলাকা আছে যেগুলো একটু উত্তেজনা প্রবণ, যেখানে রায়েট ফায়েট গুলো হয়ে থাকে। আহ তো সেই রকম জায়গায় তারা থাকে, তারা অল্প পয়সায় যেখানে থাকা যায় এবং অনেকটা পাবলিক ইয়ে থেকে, শহর থেকে অনেকটা দূরে, অনেকটা পাবলিক ইয়েতে আসতে হয়, অনেক রাত্রে তাদের শিফট শেষ হয়। তো এই ধরনের কাজ যারা করে, দে বিকাম সোশ্যালি ভালনারেবল, তাদের উপরে আক্রমণ হওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে। কেননা ওই রাত্রের দিকে এখানে মেট্রো ট্রেন বা এই ধরনের ইয়েগুলোতে অনেক রকমের আহ, মানে যেহেতু খালি হয়ে যায় তখন ওই ধরনের এবং স্টেশন সংলগ্ন এরিয়ায় এই সব ড্রাগস এবং ইয়ে টাইপের লোকজনের একটুখানি ইয়ে থাকে। তো সেই সব জায়গা থেকে আক্রমণগুলো হয়েছিল। এরকম নয় যে সে ভারতীয় বলে সে আক্রান্ত হয়েছে, সে একজন যেরকম ওই ইয়েতে অনেক সময় এটা আমাদের দেশে কিন্তু খুব একটা হয় না, কিন্তু এই সব পশ্চিম দেশে যেরকম হঠাৎ একজন লোক বন্দুক নিয়ে ইয়ে করতে শুরু করলো, আমেরিকা ইত্যাদিতে দেখা যায়, তো সেই রকমই এখানে শপিং সেন্টারে একজন হঠাৎ ছুরি মারতে শুরু করেছে। এবার সেটা সে
ভারতীয় বলে মেরেছে কি মারেনি সেটা সেখানে মুখ্য নয়, সে যে থাকবে তাকে ইয়ে করবে। কিন্তু আমাদের সংবাদগুলো ওই একটা সংবাদ হওয়ার পরে ওই ধরনের সংবাদ প্রকাশ করার একটা প্রবণতা দেখা যায় আর কি। যেরকম বধূ হত্যা হলে পরপর বধূ হত্যার খবর, বা কোথাও আগুন লাগলে পরপর আগুনের খবর, তো তেমনি ভারতীয় সে হয়তো মানে ওরকম দেখলে স্ট্যাটিস্টিক্যালি অনেক লোকই ইয়ে হয়েছে, আক্রান্ত হয়েছে বা এ হয়েছে, কিন্তু প্রত্যেক মাসেই একজন ভারতীয় আক্রান্ত হচ্ছে, এই ধরনের খবর টবর গুলো এ করা হয়। কিন্তু এইগুলো আমার যেটা এখানে এসে ইয়ে হয়েছে যে এটা ভারতীয় না হয়ে অন্য কিছু হলেও সে ওখানে আক্রান্ত হতো, কিন্তু যদি আমার অফিস বা আমার ডাক্তার বা অন্য জায়গায় হতাম, সেই জায়গাটায় আমার ভারতীয়ত্বটা বা আমার রং সেই জায়গাটায় হচ্ছে গিয়ে ইয়ে। কিন্তু সেরকম আমি এখন অব্দি তো কোনো ইয়ে হয়নি, মানে অভিজ্ঞতা হয়নি। আহ, তার মানে হয় না তা নয়, কিন্তু সামনাসামনি আমি কাউকে এরকম করতে দেখিনি। এবার ভেতরে কে কি ভাবছে সেটা তো বোঝা সম্ভব নয় না, ডেফিনেটলি কিছু না কিছু সবারই থাকে। আমাদেরও একটা নানান রকমের ধারণা আছে যে এই দেশের লোক এরকম হয়, ওই দেশের লোক ওই রকম হয়, এবং সেটা সবসময় আমরা ইয়ে সে তার ঊর্ধ্বে উঠতে পারি না। কিন্তু অন দা ফেস আমি কোথাও এরকম ভাবে জাস্ট আমার রং বা আমার রেস বা ন্যাশনালিটির জন্য কখনো কোনো ইয়ে দেখিনি, বরঞ্চ উল্টোই আমাদের ওই রকম যেটা বলছিলে যে নানান রকমের ট্রেনিং ফ্রেনিং হয় যে এইগুলো যাতে না ইয়ে করা হয় এটা সেই। একদম ঠিক কথা। আমরা একটা খুব ভ্যালিড পয়েন্ট আমরা নিয়ে এলাম যে আমরা তো অস্ট্রেলিয়া কি এটা এক্সপ্লোর করছি আমরা, যারা বাইরে থেকে এসেছি তাদের চোখে। সেখানে এটা একটা খুব মানে স্টার্টিং পয়েন্ট হওয়া উচিত বলে আমার মনে হয়, এই আন্ডারস্ট্যান্ডিংটা। এবং এখানে আমি একটা ছোট্ট জিনিস জুড়বো, যেটা আমি পুরো তুমি অনেকটাই কভার করেছো, আমি আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা জাস্ট ওখানে অ্যাড করতে চাইছি। যে এই ব্যাপারটা নিয়ে একটা আহ, আহ, যে কোনো এটা এত সেনসিটিভ বিষয়, তো এটাও আরেকটা জিনিস আমরা দর্শকদের বলবো যে এরকম একটা সেনসিটিভ জিনিস নিয়ে এখানে খোলাখুলি খুব সহজে আলোচনা করা যায় না। কারণ এইটাকে ইনফরমেশনের তরফ থেকে বলা যায় যে এটা একটা খুব সেনসিটিভ অ্যাট্রিবিউট, এটা নিয়ে যে কোনো কেউ সেইটা নিয়ে কথা বলতে পারে না বা আলোচনা করতে পারে না। বা একটা কোনো সাধারণ আলোচনায় যদি কারোর খারাপ লেগে থাকে তাহলে সেও ব্যাপারটা নিয়ে একটা কনসার্ন রেজ করতে পারে। তো আমার যারা খুব ভালো বন্ধু বা খুব ঘনিষ্ঠ বন্ধু, যারা কিনা আজকে তারিখে অস্ট্রেলিয়ান, কিন্তু তারাও কোনো না কোনো দেশ থেকে মাইগ্রেট করেছে। কেউ ইউরোপ থেকে, মানে হয়তো কেউ ইটালি থেকে মাইগ্রেট করেছে, বা পূর্ব ইউরোপের কোনো দেশ থেকে এসছে, বা ইংল্যান্ড থেকে এসছে। এসে তারা তো আজকে অস্ট্রেলিয়ান আইডেন্টিটিটাই অ্যাকসেপ্ট করে নিয়েছে। এবং তাদেরও দেখেছি আমি এইটা, যে এবং এটা নিয়ে আমরা খুব মানে যাদের সাথে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করা যায় সেইখানে গিয়ে বুঝেছি যে আমরা ভারতীয়রা যেরকমভাবে আমরা একটা মনের মধ্যে রাখি যে আচ্ছা এই তো গুজরাটি, আচ্ছা এই তো পাঞ্জাবি, বা এই তো বিহারি, বা এই তো তামিলিয়ান। তো এই যে নিজের অজান্তেই আমরা এই যে ভাগটা করি, সেই ভাগটা এখানেও হয়তো অনেকে করে। তারা বুঝতে পারে, মানে আমরা হয়তো অত ভালো বুঝতে পারি না, তারা হয়তো একজন যে ইংলিশ সে একজন ইটালিয়ানকে খুব ভালোভাবেই বুঝতে পারবে, যে ইটালিয়ান সে পূর্ব ইউরোপের লোককে খুব ভালোভাবে বুঝতে পারবে, বা কেউ স্প্যানিশ তাকে খুব ভালোভাবে বুঝতে পারবে। যে আইডেন্টিফিকেশনটা আমরা হয়তো খুব ভালোভাবে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মধ্যে করতে পারি, ওরা সেরকম অন্যান্য নিজেদের অন্যান্য দেশের মধ্যে সেটা খুব ভালোভাবে করতে পারে। কিন্তু সেইটার জন্য কোনো ডিসিশন মেকিংয়ে কোনো প্রবলেম হয় বলে আমার মনে হয় না। এইটা একটা খুব ন্যাচারাল কালচারাল বায়াস হয়তো বলা যেতে পারে আর কি। না, নিশ্চয়ই, মানে সেটা তো থাকবেই আর কি, কেননা আমরা একটা আহ সামাজিক ইয়ের মধ্যে দিয়ে বড় হই, বা আমাদের যে পারিপার্শ্বিকতাটা আমরা কয়েকজন লোককে দেখে সেটাকে ইয়ে করি। ভারতবর্ষেরও যেরকম বললে বিভিন্ন রাজ্যের সম্বন্ধে আমাদের একরকমের বিভিন্ন রকমের ধারণা, পরবর্তীকালে মানে সবকিছুই তো একটা স্পেকট্রাম। আমি তো জেনারেলাইজ করতে পারি না যে একজন তামিলিয়ান সে প্রচন্ড শিক্ষিত হতে পারে, আবার প্রচন্ড অশিক্ষিত হতে পারে, তো সেই জায়গাগুলোতে ইয়ে করার এমনি। তো এবার এইটাই হচ্ছে গিয়ে তফাৎ, মানে আমি ওই ইয়েটা কালচারটাকে কতটা কাছ থেকে দেখছি
তার উপরে ডিপেন্ড করছে আমি ওটাকে কতটা বুঝতে পারছি আর কি। কিন্তু আহ, যত আমি দূর থেকে দেখবো, আমি ওই শুধু শারীরিক ইয়েটাই বুঝতে পারবো যে সাদা না কালো, লম্বা না খর্বকায়, আর মোটা না রোগা, এই ধরনের। কিন্তু সেটাকে জানতে হলে ওই অনেকটা কাছে পৌঁছতে হয় আর কি। তো আচ্ছা, সুমনদা, এখানে অস্ট্রেলিয়ার আমরা একটা ছোট্ট একটা কম্প্যারিজন করার চেষ্টা করি। তুমি তো অস্ট্রেলিয়া আসার আগে অনেক দেশে গেছো, অনেক দেশে থেকেছো কর্মসূত্রে, এবং এসে এখন অস্ট্রেলিয়ায় রয়েছো। তোমার আহ, অন্যান্য দেশের সাথে যদি কম্পেয়ার করা হয়, আমি এইভাবে বলবো যে প্রথমত, যেমন আমরা ম্যাপে দেখি অস্ট্রেলিয়া বিরাট বড়, অথচ যারা অস্ট্রেলিয়ায় থাকে বা খুব ভালোভাবে খোঁজ খবর রাখে তারাই জানে অস্ট্রেলিয়ার জনসংখ্যা কত কম। হুম, হুম, অর্থাৎ অস্ট্রেলিয়া আসার আগে এই স্কেলটা বোঝা খুব কঠিন যে অস্ট্রেলিয়া আসলে কতটুকু। তারপরে অফকোর্স আমরা তো এইখানকার একটা কালচারাল ফুটপ্রিন্ট নিয়ে কথা বলছি। তো এই যে স্কেলটার জন্য অনেক জিনিস আর কি আমার মনে হয় যে আলাদা হয়ে যায় আর কি। যেরকম হচ্ছে যে আহ, এখানে মানে আহ, বাইরের লোকের পক্ষে এইটা বোঝা সম্ভব নয় যে অস্ট্রেলিয়ায় এগ্রিকালচারাল আউটপুট কতটা, বা এখানে হুম। মাইনিংটাই একটা অন্যতম ইন্ডাস্ট্রি, আর সেরকমভাবে কোনো ইন্ডাস্ট্রি নেই, এবং অস্ট্রেলিয়া কতটা জায়গা খালি পড়ে আছে। এই বিষয়গুলো তো আমরা জানতে পারি না অস্ট্রেলিয়া আসার আগে। অস্ট্রেলিয়া আসার পর আস্তে 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 আমরা জিনিসগুলো বুঝতে নিশ্চয়ই। শুরু করি। তো তুমি তো সারা পৃথিবী মোটামুটি অনেক দেশ ঘুরেছো, তো তার সেই দেশের তুলনায় যখন তুমি অস্ট্রেলিয়ায় এলে, তুমি অস্ট্রেলিয়াকে কিভাবে বুঝতে শুরু করলে, বা কিভাবে তোমার মনে হলো অস্ট্রেলিয়া আলাদা, যেটা মানুষের জানা উচিত? এটার ইয়ে আছে ডেফিনেটলি, তুমি যেটা বললে যে অস্ট্রেলিয়া একটু অন্য ধরনের দেশ, এবং বা মহাদেশ বা যাই বলে থাকো। অস্ট্রেলিয়ায় আসার আমি আমি অনেকগুলো জায়গায় থেকেছি। আমি আমেরিকায় থেকেছি কিছুদিন, কিন্তু আমি দীর্ঘদিন ইউরোপে ছিলাম, জুরিখে ছিলাম, তারপরে কোপেনহেগেনে ছিলাম। আর তারপরে এশিয়ান কান্ট্রিজ এর মধ্যে আমি হংকং এ কাজ করেছি কিছুদিন। এবার তফাতটা দুটো কারণে আছে, মানে দেশগুলোর নিজস্ব তফাৎ তো আছেই। তাছাড়া হচ্ছে যে আমি এখানে এসে আহ, যেহেতু বেশি দিন থেকেছি, আমি অস্ট্রেলিয়াকে অনেকটা বেশি জানার বা কাছ থেকে জানার সুযোগ পেয়েছি। যেমন আমি অন্যান্য জায়গায় যখন থাকতাম, আমি একদম অস্ট্রেলিয়াতে যেটাকে বলে সিবিডি, মানে যেখানে একদম শহরের কেন্দ্র, মানে কলকাতার নিরিখে যদি বলি পার্ক স্ট্রিট, ওই ধরনের জায়গায় থেকেছি। কিন্তু অস্ট্রেলিয়াতে আমি বাকি জায়গায় বেড়াতে গেছি হয়তো, কিন্তু সেরকম ভাবে থাকিনি। তো সেই জন্য কিছুটা তো তফাৎ আমার মনে হবেই, কেননা আমি অস্ট্রেলিয়াকে অনেকটা কাছাকাছি, মানে বেশি দেখেছি, বা বিভিন্ন ধরনের লোকজনকে দেখেছি। শহরে থেকেছি, একটা ব্যাংকে কাজ করতে গেছি, মানে ক্লায়েন্ট ব্যাংকের, ব্যাংকিং ক্লায়েন্ট, সেখানে শুধুমাত্র একই ধরনের লোক দেখেছি, মোস্টলি আমার মতোই লোকজন। কিন্তু অস্ট্রেলিয়াতে আসার পরে আমি বিভিন্ন ধরনের লোকজন, যেটা আমি বললাম যে বিভিন্ন আর্থ আর্থসামাজিক স্তর থেকে লোকজন এসছে বিভিন্ন দেশের, সেইটা একটা আছে। এবার যদি জাস্ট শুধু দেশগুলোকে আমি ইয়ে করি, আহ, আমেরিকা তো মানে ভারতীয়দের চিরকালের ইয়েই, আমেরিকা আর ইংল্যান্ড ছিল, তো সবাই মোটামুটি জানে আমেরিকার ইউনিভার্সিটিগুলো বিশেষ করে অত্যন্ত সমৃদ্ধ, এবং অনেকগুলো খুব নামকরা ইউনিভার্সিটি আছে যেখানে ভারতের বিভিন্ন জায়গা থেকে যারা পড়াশোনায় উচ্চশিক্ষার জন্য যাচ্ছে, এবং খুবই নামকরা। তো সেই জন্য আমেরিকার যেটা আমার মনে হয় যে এডুকেশন, জব অপরচুনিটি, কেরিয়ার, সেই দিক থেকে আমেরিকার সাথে তুলনা করার মতো এখনো কোনো জায়গা ইয়ে নেই। আমেরিকার তো ওই পরিকাঠামো ওই সব দিক থেকে অত্যন্ত ভালো।
আহ, ইউরোপে যেটা আমার মনে হয়েছিল, আমি ইংল্যান্ডে থাকিনি, কিন্তু জুরিক বা ইয়েতে যখন ছিলাম আমি 3-4টে দেশে থেকেছি। ডেনমার্কে থেকেছি, নেদারল্যান্ডসে থেকেছি, সুইজারল্যান্ডে থেকেছি। সুইড ডেনমার্কে থাকার সময় সুইডেনে প্রচুর যাওয়া হতো, মানে একটা ব্রিজ টপকালেই কলকাতা হাওড়ার মতো ডেনমার্ক আর সুইডেন। তো সেইখানে এমনি তো ঠিক আছে, মানে জায়গাগুলো অসম্ভব সুন্দর, কিন্তু একটা সময়ের পরে ভাষার সমস্যা হতে থাকে। আহ, যদি একটা উদাহরণ দিই, আমি যখন গেছিলাম জুরিকে 2006-এ, আমাকে কোম্পানি থেকে বলে দেওয়া হয়েছিল যে ওদের সব রিকোয়ারমেন্ট ডকুমেন্ট তৈরি আছে, তুমি গিয়ে ওখানে কোডিং করে চলে আসবে 3 মাসের। আমি যখন গেছি আমাকে একটা রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছে প্রায় 100 পাতার, পুরোটা জার্মানে লেখা। এবার আমি বললাম তো জানি না। বলে এ তো কিছু করার নেই, এখানে থাকলে জানতেই হবে আর কি। তো যাই হোক, ট্রান্সলেটার দিয়ে একটা জগা খিচুড়ি মতো কিছু একটা হয়েছিল। তো আমি বলছি একটা ব্যাংক, ও সুইজারল্যান্ডের তখন ওটা সেকেন্ড লার্জেস্ট ব্যাংক ছিল, ক্রেডিট সুইস, কিন্তু সেখানেও এইরকম অবস্থা। রাস্তাঘাটের অবস্থা তো বলাই বাহুল্য। আমি প্রথম দিন গিয়ে যখন জিনিস কিনছি, আমি মানে চিনি নুন কিনছি না, ওটা র্যাট পয়জন কিনছি, নাম দেখে বুঝতে পারছি না আর কি, কেননা সবকিছুই জার্মানের লেখা। তো ইউরোপের যেটা মূল সমস্যা, এবং ডেনমার্কেও পরবর্তীকালে যখন আমি করেছিলাম, একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলেছি, ব্যাংকের সামনের ফ্রন্ট এন্ডটা পুরোটা ড্যানিশে লেখা। তো এবার আমাকে কলিগকে কাউকে বসিয়ে বোঝাতে হতো যে এটা আমি পাঠাচ্ছি আমার অ্যাকাউন্টে ঠিকঠাক যাচ্ছে কি না। তো সেইটাও একজনের সাহায্য নিয়ে করতে হতো। তো এগুলো আমি যখন বলছি 2005, 2010-12 এরকম, এখন হয়তো উন্নতি হয়েছে, বা ইংরেজি হয়তো কিছুটা হয়েছে, কিন্তু তাও ইউরোপের ভাষাটা একটা বড় সমস্যা। মানে সরকারি চিঠিগুলো সব লোকাল ভাষায় আসে, এবং ওখানকার ভাষা যদি কেউ না জানে তাহলে যথেষ্ট অসুবিধা। আরেকটা সমস্যা ছিল বাচ্চাদের স্কুলিং এর। আহ, যে পাবলিক স্কুলগুলো ছিল, যেমন সুইজারল্যান্ডে পাবলিক স্কুল জার্মান স্কুল ছিল, বা হংকং এর পাবলিক স্কুলে ওই পড়াতো ক্যান্টনিজ, ওখানের ভাষা, ওই ভাষায় পড়াচ্ছে, মানে মিডিয়াম অফ ইনস্ট্রাকশনটা ইংলিশ কোথাও নয়, সব জায়গাতেই লোকাল। তো ইংলিশ পড়াতে হলে ওই ইন্টারন্যাশনাল স্কুলে পড়াতে হবে, যেগুলো মানে কোয়াইট এক্সপেন্সিভ আর কি। তো ইউরোপের এইটা হচ্ছে গিয়ে প্রধান সমস্যা। দ্বিতীয় সমস্যা যেটা হচ্ছে যে ইউরোপটা তো মোটামুটি ভারতের সাথেই কম্পারিজন, এক দেশ থেকে আরেক দেশে গেলে আহ ওয়ার্ক পারমিট ইত্যাদি আবার প্রথম নতুন করে বানাতে হয়। তো সেই জন্য খুব একটা, মানে ইউরোপিয়ান ইউনিয়নের সিটিজেন না হলে খুব একটা সুবিধে হয় না এক দেশ থেকে আরেক দেশ গেলে। তো সেই সেইটা মানে কাজের দিক থেকে সেই একটা দেখেছিলাম লিমিটেশন। আহ তো এই দুটো হচ্ছে ইউরোপ, কিন্তু আদারওয়াইজ খুব সুন্দর জায়গা। খুব সকালবেলা ইচ্ছে হলো ট্রেন নিয়ে একটা দেশে চলে গেলাম, আরেকটা দেশ থেকে গ্রসারি করে আনলাম, এরকম আর কি। খুব আমাদের যখন আমি গেছিলাম, আমি তো একটু পরের দিকে গেছি, আমাদের অনেকে গেছিল যারা 1 বছর কাজ করে ইন্ডিয়া থেকে চলে এসছে, তাদের তখন একেবারে দুরন্ত ইয়ে। তো একটা উইকেন্ডে 4-5টা দেশ ঘুরে চলে এলো, তারপরে ছবি দেখে বুঝতে পারছে না কোনটা কোন দেশের ছবি। তো এরকম ঘুরে বেড়ানোর জন্য খুব আইডিয়াল জায়গা, সুন্দর পাবলিক ট্রান্সপোর্ট, কারোর উপরে নির্ভর করতে হয় না, একদম করে চলে যাওয়া যায়। কিন্তু ভাষাটা একটা প্রধান সমস্যা হয়ে দাঁড়ায়, এইটাকে ওভারকাম করে নিতে হয়। হংকংয়েও যখন আমি ছিলাম, মানে এটা ইউরোপ আমেরিকা গেল, এবার এশিয়ার দিকে আসি। হংকং এর সবচেয়ে বড় সুবিধে হচ্ছে 4 ঘন্টা কলকাতা থেকে। আমি রাত্রির বেলা, মানে বিকেল বেলা কাজ করে কলকাতায় গিয়ে মা রান্না করে রেখেছে, সেই খাবার খেয়েছি। হ্যাঁ, তো এটা একটা বিরাট বড় সুবিধে। কিন্তু এশিয়ান দেশের আমার যেটা মনে হয়েছে যে ওয়ার্ক আওয়ার্সটা খুব আহ, লম্বা, এবং 9টা 10টা অবধি লোকজন মোটামুটি ওখানে কাজ করে। তো সেই জন্য একটা সার্টেইন পিরিয়ডের পরে ওই জিনিসটাকে যদি অ্যাকসেপ্ট না করা যায়, বা ওই রকম যদি আমি 10-12 ঘন্টা প্রত্যেকদিন কাজ করব এরকম মনস্থির না করি, তাহলে কিন্তু হংকং বা সিঙ্গাপুরে একটু আহ, অসুবিধা রয়েছে।
তো আমাকে যেমন একজন বলেছিল যে হংকং সিঙ্গাপুর হচ্ছে 25 থেকে 35 বছর বয়সী লোকের জন্য। এবার সেটা একটা ইয়েতে, কেননা ওই সময় মানে কাজের ইয়েটা হয়। কিন্তু হংকং এর যেটা সুবিধা, একটা তো কলকাতার কাছে, দ্বিতীয় কথা হচ্ছে ট্যাক্স ট্যাক্স ইত্যাদি খুবই কম ছিল, এবং যার ফলে মানে আহ টাকা পয়সা যেটা জমার সেটা অনেকটাই জমে কম্পেয়ার টু অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া যেহেতু ট্যাক্স খুব হাই, সেহেতু মানে ইন হ্যান্ড স্যালারিটা একটু কম হয় কম্পেয়ার টু হংকং অর সিঙ্গাপুর। তো সেই জন্য যদি খুব কুইক কেরিয়ার গ্রোথ বা ইয়ে দরকার হয়, বা সেটা যদি এক্সপেকটেশন হয়, তাহলে হংকং সিঙ্গাপুর কিন্তু খুবই ভালো জায়গা, আর বাড়ি থেকে খুবই কাছে। তো সেটা একটা। অস্ট্রেলিয়াতে এসে মেইন যেটা আমার মনে হয়েছে, অস্ট্রেলিয়াতে একটু জীবনটা ধিমে তালে চলে। আহ, এবং সেটা অস্ট্রেলিয়ানদের মানে একটা ন্যাচারাল ইয়ে রয়েছে যে আস্তে আস্তে সবকিছু হবে, এই নয় যে কোয়ালিটির দিক থেকে কোনো কম্প্রোমাইজ হয়, কিন্তু সবকিছুই এক্ষুনি করে দিতে হবে বা এরকম কোনো দাবি দেওয়া সেই অর্থে নেই। তো তার ফলে কি হয়, একটু রয়ে সয়ে চারদিকটা বুঝে বা চারদিকটা দেখার একটা সুযোগ থাকে, যেটাকে ওই আর্মচেয়ার থিঙ্কিং বলা হয়। মানে বিকেল বেলা বাড়ি এলেও কিছুটা সময় হাতে থাকে, যেটা অন্যান্য জায়গায় একটু অসুবিধা হয়, বিশেষ করে আমাদের মতো ফিল্ডে যেখানে সবসময় আর কি চাহিদা আর ইয়ের একটা আহ, চাহিদার ব্যাপারটা থাকে, যে ক্লায়েন্ট সবসময় এই চাইছে ওই চাইছে। তো অস্ট্রেলিয়াতে এইটা আমার মনে হয়েছে যে একটুখানি জীবনের গতিটা একটুখানি সীমিত। এবং আমার যেটা ভালো লেগেছিল, আমি ছোটবেলায় মামা বাড়িতে যেতাম, ওটা একটু মফস্বলের দিকে, মফস্বল মানে আহ 24 পরগনার মধ্যে পড়ে আর কি। সেখানের জীবনটা আমার খুব সুন্দর লাগতো, শান্ত লোকে পুকুর পাড়ে বসে মাছ ধরছে বা ইয়ে করছে। এখন অবশ্য সবই আরবানাইজড হয়ে গেছে, আমি জানি না সেখানে কিরকম। বা সকালবেলা ওই দাঁতের ইয়ে ব্রাশ নিয়ে টিউবওয়েলের পাড়ে বসে গল্প করছে, এই ধরনের শান্ত জীবনটা আমার তখন খুব ভালো লাগতো। কলকাতা থেকে খানিকটা তফাৎ আর কি, আমাদের যেরকম বাস ট্রামে দৌড়াদৌড়ি ওই রকম ব্যাপারটা ছিল না। তো সেই ফ্লেভারটা কিছুটা আমি এখানে পেয়েছি। এবং যেহেতু এখানেও গাছপালা অনেক, তো ওই জায়গাটার সাথে আমি একটু মিল পাই সেই অর্থে। যদিও মানে ইয়ের দিক থেকে আহ, দুটো কোনোভাবেই আহ, মেলানো যায় না, কিন্তু এখানের জীবনযাত্রাগুলো একটু আহ, যেহেতু স্লো, তো নিজের পেসে কাজ করা যায়। এবং যেটা আমার ভালো লেগেছে এখানে, যে অনেক দিন ধরে কাজ করা যায়, যেহেতু ওই তাড়াহুড়োর ব্যাপারটা নেই, অনেক বয়স অবধি লোকে এখানে কাজ করে। আমি 70 বছরের লোককেও কাজ করতে দেখেছি, 75 বছরের লোককেও কাজ করতে দেখেছি। তো সেই জন্য কেউ যদি চেষ্টা করে বা ইচ্ছে থাকে, সে অনেক দিন অবধি এখানে কাজকর্ম চালিয়ে যেতে পারবে। এই রকম নয় যে ফুল টাইম কাজ করছে, হয়তো সপ্তাহে একদিন করছে, দুদিন করছে, কিন্তু অনেক দিন অবধি কাজটা। তো এইটা অস্ট্রেলিয়ার একটা বিরাট বড় প্লাস পয়েন্ট আমি দেখেছি। আর দ্বিতীয় হচ্ছে, কে কি কাজ করছে এই নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। আমি আমার মেয়ের স্কুলে যে বেশভূষা পরে বা দাড়ি না কেটে যেভাবে যাই, আমি মনে হয় না কলকাতার কোনো স্কুলে ওইভাবে যেতে পারতাম আর কি। তো এই স্টিরিওটাইপ ব্যাপারটা, লোকে জামা কাপড় বা কে কোন গাড়ি নিয়ে যাচ্ছে এইটা দেখে কারোর মূল্যায়ন হয় না। প্রত্যেকেরই মোটামুটি আহ, একই রকম অপরচুনিটি রয়েছে। তো এবং ইংলিশ ভাষাটা যেহেতু অস্ট্রেলিয়ার ভাষা, তো সেহেতু আমাদের এইটা মানে ইউরোপের সাথে এটা আমার একটা বিরাট তফাৎ মনে হয়েছে, যে এখানে ভাষা কোনো কিছুর অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে না। ইউরোপে যেটা ইংল্যান্ড বাদ দিলে বেশ সমস্যা হয়ে দাঁড়ায় আর কি। এটাই মোটামুটি আমি এটা যদি তুলনামূলক ইয়ে করি যেসব জায়গায় থেকেছি, তো এটাই আর কি আউটকাম। এটা খুব সুন্দর বললে। আর এটা আমাকে একটা জিনিস মনে করালো, সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়ায় যে কথায় কথায় বলা হয় ইয়ো মেট বা ইটস অস্ট্রেলিয়া মেট, তো এই কথাটা, এটা আমি কিছুটা খোঁজার চেষ্টা করেছি যে এই কথাটা কোথার থেকে এলো।
এবং যে উত্তরটা আমি এর অনেক রকম উত্তর হয় আর কি, যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে এবং সেটা তোমার কথাতেও আমি সেটা কিছুটা খুঁজে পেলাম, যে কে কি কাজ করছে, কি জামা কাপড় পরছে, কি গাড়ি চড়ছে, এটা দিয়ে কেউ এটা কিছু মনেই করে না আর কি। যে একজন কোটিপতিও হতে পারে, আর একজন সে হয়তো ক্লিনারও হতে পারে, তারা যদি বন্ধু হয় তারা একসাথে ড্রিঙ্ক ইজিলি করতে পারে, কফি খেতে পারে, গল্প আড্ডা করতে পারে, এইটার মধ্যে কোনো সামাজিক কোনো বৈষম্য সৃষ্টি হয় না। তার প্রধান কারণটা আমি যতটুকু আন্দাজ করেছি সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়ার সূচনাটা হয়েছে অনেকটাই কনভিক্টদের মাধ্যমে। অর্থাৎ আহ, শুরুতে তখন আমেরিকা স্বাধীন হয়ে গেছে এবং কনভিক্টদের পাঠানোর কোনো জায়গা নেই। তো ইংল্যান্ড আর একটা জায়গা খুঁজছিল পেনাল কলোনি তৈরি করার জন্য, তারা অস্ট্রেলিয়া খুঁজে পায় এবং সেখানে তাদের কনভিক্টদের পাঠাতে শুরু করে। তবে যখন কনভিক্টরা আসছে, তাদের কাছে সবাই সমান, সেই হুম। কনভিক্টদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। এইখানে এটা আমি একটা আইল্যান্ডে গেছিলাম তোমার বাড়ির খুব কাছে, ফিলিপ আইল্যান্ডের কাছে, আমি হুম। আইল্যান্ডটার নাম মনে করতে পারছি না। সেখানে একটা ফার্ম আছে। সেই ফার্মের শুরুতে লেখা যে এই ফার্মটা যারা তৈরি করেছিলেন তারা দুটো কল চুরি করেছিলেন ইংল্যান্ডে, বলে হুম। হুম। তাদের 18 বছরের সাজা হয়। তারা অস্ট্রেলিয়ায় আসে, সেই সাজা কাটিয়ে তারপর এখানে একটা ছোট্ট জায়গা নিয়ে সেখানে ফার্মিং করা শুরু করে। সেই ফার্মটা আজকে একটা বড় ট্যুরিস্ট অ্যাট্রাকশন। তো এই একটা সময় তারা সবাই সবাইকে ইয়ো মেট বলে একটা সম্বোধন করতো, যাতে সবাই সমান, এইটা বোঝানোর জন্য, এবং এই জিনিসটা চলে এসছে, সেটা আজকে অস্ট্রেলিয়ার একটা কালচারাল হ্যাঁ, এবং আইডেন্টিটি। কনভিক্টরা এসছে এবং তার সাথে এরা বলে যে উই আর দ্য ডিসেন্ডেন্টস অফ 10 পাউন্ডার, মানে জাহাজের 10 পাউন্ড দিলেই অস্ট্রেলিয়াতে নিয়ে ফেলে দিত তাদেরকে, এবার তুমি বাঁচলে বাঁচলে মরলে মরলে। তো ইংল্যান্ডের তো সেই সময় আহ মানে যে জেলগুলোতেও পপুলেশন বেশি, এতেও নানান রকম সমস্যা হচ্ছিল, তখন ওরা লোকজনকে দেশান্তরিত করার জন্য উঠে পড়ে লেগেছিল। তো ওই রকম 10 পাউন্ড দিয়ে লোকে চলে এসছে একেবারেই, সে যেরকম আমাদের বলে যে পকেটে 10 টাকা নিয়ে বেরিয়ে পড়েছে জাহাজে ভাগ্যান্বেষণে, তো সেই রকম ভাবে এসছে। তো তাই সেই জন্য মানে খুব হাম্বল বিগিনিং যেটাকে বলা হয়, এবং সেই হিউমিলিটিটা এখনো অব্দি তো রয়েছে। কতদিন থাকবে জানি না, কেননা লোকের তো হয় বা দেশেরও পরিস্থিতি চেঞ্জ হয়, কিন্তু এখন অব্দি মোটামুটি মেইন স্ট্রিম এর মধ্যে এখনো সেই ভাবটা রয়েছে যে আহ, সামাজিক বা আর্থিক ইয়ের ওপরে খুব একটা তার পড়ে না মানে। আর বৈষম্যটাও অতটা বেশি নয় আর কি, একেবারেই সে যদি অন্যান্য ইয়েতে মানে ক্রাইমের পথে না যায়, বৈষম্য আর্থিক সামাজিক বৈষম্যটা অতটা নয় মানে প্রকট নয় আর কি এখানে। আমরা কতগুলো খুব সুন্দর বিষয় নিয়ে আলোচনা করলাম। আমার মনে হয় আজকের আলোচনাটা আমরা এইখানে মোটামুটি শেষ করতে পারি, এবং পরের বার আমরা কি নিয়ে কথা বলবো এইটা সম্পর্কে একটা ছোট্ট জিনিস, সেটা আমি প্রশ্নের মতোই রাখতে চাইছি। এটার উত্তরে আমরা আজকে যাব না, যাতে আর অফকোর্স যারা শুনছেন তাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তারা করতে পারেন। সেইটা হচ্ছে, এবং এটা তোমার কাছে শুনেই আমিও এই জিনিসটা নিয়ে ভাবতে শুরু করেছি, যে অস্ট্রেলিয়ায় বাঙালিরা কিভাবে এলো, কতটা এলো, কতটা আমরা জানতে পারি। এবং এখানে বাঙালি বলতে আমরা শুধু ভারতীয় বাঙালিদের কথা বলছি। এই বিষয়টা তো আমাদের আলোচনার মূল একটা দিগন্ত হতে চলেছে। তো এটা নিয়ে আমরা কি আলোচনা করব পরবর্তী আমাদের পডকাস্টে, সেটা নিয়ে যদি কিছু বলো। আমরা উত্তরের মধ্যে যাব না, আমরা একটা মানুষের মনে একটা প্রশ্ন থাকুক, সেই জায়গায় আমি আজকের আলোচনাটা শেষ করতে চাইছি। হ্যাঁ, ডেফিনেটলি, মানে এটা তো একটা ইন্টারেস্টিং যে আমি এখানে প্রথম আসিনি, আমি কলম্বাস নই, তার আগেও বহু লোকজন এসছে, বিভিন্নভাবে এসছে। এবং আমি এইটুকু বলছি যে 1960 থেকে 60-এর দশক থেকে আসতে শুরু করেছে, কিন্তু আস্তে আস্তে পরবর্তীকালে বেড়েছে। তো এটা নিয়ে আমরা মানে বিভিন্ন ইয়েতে বিস্তারে আলোচনা করতে পারি পরবর্তী ইয়েগুলোতে, এবং এখানেও ওটা ডকুমেন্টেশন নিয়ে কিছু কাজ চলছে। আমি
কয়েকজনকে চিনি যারা ওটাকে ডকুমেন্টও করার চেষ্টা করছেন আর কি, যে যারা এসছেন কিভাবে এসছেন ইত্যাদি। ঠিক আছে, অনেক ধন্যবাদ সুমনদা। আজকে হ্যাঁ, আমাদের সুন্দর একটা আড্ডা হলো, এবং আহ, কথা বলতে বলতে আমাদের যেহেতু কোনো বিষয়টা স্ক্রিপ্টেড নয়, আমরা বেশ অনেকক্ষণ ধরে যে বিষয়টা নিয়ে কন্টিনিউ করলাম, এবং আমি প্রায় এখন 1-1.5 বছর ধরে নিয়মিতভাবে পডকাস্ট করছি। প্রথম প্রথম আমি খুব ভয় পেতাম যে কী নিয়ে কথা বলবো, কী প্রসঙ্গ উঠে আসবে, এবং আমি চেষ্টা করতাম সেটা লিখে রাখার আগের থেকে। কিন্তু করতে করতে আমি যেটা বুঝেছি যে আমরা কথা বলার আনন্দে যখন কথা বলি, তখনই সেটা একটা প্রকৃত একটা পডকাস্ট বা একটা ভার্চুয়াল আড্ডা হতে পারে। তো ওয়ান্স এগেন থ্যাংক ইউ। আর যারা শুনলেন তাদের অনেক ধন্যবাদ। আপনারা যদি অস্ট্রেলিয়ার কোনো গল্প শুনতে চান, কী নিয়ে আপনারা আগ্রহী, তো আমরা সেগুলো এক এক করে আমাদের আলোচনায় নিয়ে আসবো, যে এখানকার ফর এক্সাম্পল স্কুল কীরকম, এখানকার খাওয়া দাওয়া কীরকম, এখান ঘুরতে যাওয়ার ব্যাপারটা কীরকম, এইগুলো নিয়ে আস্তে আস্তে আমাদের আলোচনা হবে। সুমনদা আর আমি আবার ফিরে আসবো পরের এপিসোডে। সবাইকে অনেক ধন্যবাদ।